আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলের দুটি রুদ্ধশ্বাস ম্যাচ শেষে স্বাগতম সবাইকে আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে। পৃষ্ঠপোষকতায় আছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। সাথে আছি আমি ইকরা হাফেজ আয়নাল। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রাশেদ জামান এবং সাফওয়ান সরকার। আজ আমরা আলোচনা করব আর্জেন্টিনা বনাম মিশর এবং সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া ম্যাচ নিয়ে। ফুটবল প্রেমীদের জন্য যেটি ছিল একটি রুদ্ধশ্বাস রাত, যেখানে আর্জেন্টিনা নাটকীয় কৌশলের মাধ্যমে ৩-২ গোলে মিশরকে হারিয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ড টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করেছে। আবার শেষ পর্যন্ত অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং জয়ের ক্ষুধাই এনে দিয়েছে আর্জেন্টিনার শেষ ৮-এর টিকিট। অন্যদিকে সুইজারল্যান্ড দেখিয়েছে মানসিক দৃঢ়তা, টাইব্রেকারে জয় এনে দিয়েছে শেষ ৮-এর টিকিট। আজ আমরা আলোচনা করব কোন মুহূর্তগুলো ম্যাচের ভাগ্য পরিবর্তন করেছে, ম্যাচ সেরা নায়ক কে ছিল এবং কোয়ার্টার ফাইনালে কী অপেক্ষা করছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই দুইজন গেস্টের কাছে। আমরা আলোচনা করব আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচটি নিয়ে। গেস্টের কাছে জানতে চাই ৩-২ গোলে রোমাঞ্চকর জয়ে যে ফলাফল আমরা দেখেছি, এখানে কি কি মানে কারণ ছিল বলে মনে করছেন আপনারা? প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আনান সিটির পৃষ্ঠপোষকতায় আরসিটিভি কর্তৃক আয়োজিত বিশ্বকাপ 2026-এর ম্যাচ বিশ্লেষণে আবার আমাকে আমন্ত্রণ জানার জন্য। যে আর্জেন্টিনা এবং মিশর জি এই ম্যাচের আসলে তো আমি এখানে যেই জিনিসটা উপলব্ধি করছি আর কি, আমরা যারা খেলা দেখি, খেলা সামান্য বিস্তর বুঝি, তাদের পক্ষে আসলে আর্জেন্টিনার ম্যাচ বা মিশরের ম্যাচ বা ওয়ার্ল্ড কাপের ম্যাচ নিয়ে আলোচনা করার মতো এরকম অভিজ্ঞতা বা যোগ্যতা আসলে আমাদের কারো নাই। জি আমরা যেহেতু একটু খেলা পছন্দ করি, একটু খেলা দেখি, আমরা তো দু চার কথা না বললেই নয়। সেই দিক বিবেচনায় যদি আমি বলতে যাই, তো যারা আর্জেন্টিনা ফ্যান ছিল তারা মনে করেছিল যে মিশর আর্জেন্টিনার ম্যাচটা খুব ইজি হবে, হয়তো আর্জেন্টিনা ৩-৪টা গোলও দিয়ে দিতে পারে। কিন্তু আমরা দেখলাম, আমরা বাস্তবতাটা দেখলাম যে আসলে মিশর আমাদেরকে শিক্ষা দিয়ে গেল কিভাবে ফুটবলটা খেলতে হয়, যেখানে মিশরকে অনেকেই হয়তো গণনার মধ্যেই নিয়ে আসেন। এবং ম্যাচের যদি আমি টার্নিং পয়েন্টটা বলি, ১৫ মিনিটে যে গোলটা হয়েছে, এই গোলটাই আর্জেন্টিনার বিরুদ্ধে টার্নিং পয়েন্ট ছিল। আর্জেন্টিনার মনোবল ভেঙে দেয়া, আর্জেন্টিনার খেলাটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য এই ১৫ মিনিটের গোলটাই যথেষ্ট ছিল। এই গোলটা হওয়ার সাথে সাথেই দেখা গেছে যে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, আপনার কোচ স্কালোনি, তাদের মানে যে অভিব্যক্তি, মুখের দিকে আর তাকানোই যাচ্ছিল না। এবং আর্জেন্টিনা যে স্বভাব সুলভ যে খেলাটা, তারা যেন খেই হারিয়ে ফেলছে। আর প্রতিপক্ষে মিশর গোলটা দেওয়ার সাথে সাথেই তারা মনের দিক থেকে উদ্দীপ্ত ছিল। তাদের কোচ, সহকারী কোচ যেভাবে তাদেরকে উদ্দীপনা জাগাচ্ছিল, তো সেখানে আসলে মিশর উদ্দীপ্ত হয়ে আরও দৃঢ়তার সাথেই তারা আর্জেন্টিনাকে মোকাবিলা করেছে। তবে একটা জিনিস সেখানে দেখার ছিল, সেটা হচ্ছে যে গোলটা দেওয়ার পরে আপনারা সবাই হয়তো লক্ষ্য করেছেন যে সব প্লেয়াররাই গোল উদযাপন করতেছিল, কিন্তু মিশরের অধিনায়ক সালাহ, মোহাম্মদ সালাহ, যিনি ইংল্যান্ডের লিভারপুল ক্লাবে খেলেন, মোহাম্মদ সালাহ কিন্তু দৌড়ে কোচের কাছে আসছে। মানে তাদের যে প্ল্যান ABC ছিল, এটা দেখে বোঝা যায় যে আমরা যদি ফার্স্ট গোল করি তাহলে আমরা কোন প্ল্যানে পরবর্তীতে যাব, বা আমরা যদি আগে গোলটা খেয়ে নেই তাহলে কোন প্ল্যানে যাব। এরকম ABC প্রত্যেকটা খেলার প্ল্যান থাকে। এই প্ল্যানের জন্যই সালাহ কিন্তু দৌড়ে কোচের কাছে গেছে। কোচের কাছে যেয়ে তারা, আপনারাও দেখেছেন, তারা মত বিনিময় করলো যে কি করা যায়। আমরা কি দেখলাম, সাথে সাথেই তারা ব্যাক করে এসে ফুল ডিফেন্সে চলে গেল। স্ট্র্যাটেজি, মানে প্ল্যান তাদের করাই ছিল যে যদি আমরা গোল কনসিড করি তাহলে একরকম খেলবো, আর যদি আমরা গোল দিতে পারি তাহলে আমরা এইভাবে খেলাটাতে যাব। কোচ তাদেরকে নির্দেশনা দিল, তারা কিন্তু যে ডিফেন্স করা শুরু করে দিল। যখনই ডিফেন্স করা শুরু করে দিল, একটা প্লেয়ার শুধু বাইরে, আর্জেন্টিনা তাদের ডিফেন্স ভাঙতে পারতেছিল না। যেহেতু মিশরের কাছে প্রথম গোল একটা খেয়ে ফেলছে একটা এরকম মানে ঐতিহ্যবাহী দল, তখনই তাদের মনোবল ভেঙে গেছে। কোচও আর কিছু বলতে পারতেছে না। খেলাটা আসলে তখনই একটা যে খেলার যে মজা,
জমে ওঠার আগেই খেলাটা তখনই শেষ। জি জি তো আমি বলবো যে খেলাটার টার্নিং পয়েন্ট 15 মিনিটের প্রথম গোলটা ছিল। এই গোলটাই আসলে আর্জেন্টিনার খেলাটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল ওই সময়। জি জি জামান ভাই আপনি। প্রথমে ধন্যবাদ জানাই আরসিটিভিকে আমাকে এই প্রথম বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে ফুটবল বিশ্লেষণে পৃষ্ঠপোষকতায় আনান ছিটি। তো মিশরের খেলাটা আমাকে দুর্দান্ত মনে হয়েছে। তারা অনেকেই পরিশ্রম করে একটা মুসলিম কান্ট্রি এই পর্যায়ে যে আসছে, মিশরের যখন প্লেয়াররা যখন দুর্দান্তভাবে অ্যাটাকিংভাবে আর্জেন্টিনার যে ডিফেন্স ওভারটেক করে যে গোল করার জন্য তারা মরিয়া হয়ে শুরুর দিকেই যে অ্যাটাকিং মুডে খেলছিল, সেটা আমাকে অনেক অসম্ভব ভালো লাগছে। ইব্রাহিম হচ্ছে 15 মিনিটের মাথায় একটা যে গোলটা করছে, মানে একটা নিখুঁত একটা মানে লাইফলাইন একটা গোল পোস্ট। তো আমার মনে হয়েছে ওভারঅল। আর পরবর্তীতে যখন দ্বিতীয় হাফে যখন খেলাটা হয়, তখনও মিশর দুর্দান্ত খেলছে। খেলার শুরুর দিকেই অনেক হয়তোবা তারা সেকেন্ড হাফের পর যে খেলাটা খেলার, তবে এই দিক থেকে 67 মিনিটে আরেকটি গোল এদিক করেন। দিয়ে শুরু করেছিল, কিন্তু রেফারির কিছু হয়তোবা মানে মিশরের যারা কোচ থেকে শুরু করে, মিশরের যারা মানে অধিনায়ক থেকে শুরু করে, এবং তাদের রেফারির কিছু সিদ্ধান্তগুলো যে বিতর্কিত হওয়ার কারণে তারা অনেক সময় হতাশাগ্রস্তর মধ্যে পড়ে যায়। জি জি জি। তারা হতাশাগ্রস্ত হয়ে তখন ডিফেন্সটা দুর্বলের কারণে পরে সেই সুযোগটা কাজে লাগিয়ে আর্জেন্টিনার সেই ডিফেন্স ভেদ করে পরে জি পরপর যে গোলগুলা করে 13 মিনিটের হ্যাঁ, মধ্যে 13 আর কি তিনটা। তো শেষ মুহূর্তে যেটা 79 মিনিটে যে গোলটা হয়, জি জি তখন লিড যে এক প্রথম গোলটা আর্জেন্টিনা যে আর্জেন্টিনা যে লিডটা এক নেয়, জি তো তারপরেই আসলে মিশর আসলেই ছন্দপতন হয়ে যায়। ছন্দপতনের কারণে পরবর্তীতে আবার দ্বিতীয় গোলটা হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটু আমি যোগ করতে চাই। জি। উনি যেটা বললো সেখানে একটু যোগ না করলেই নয়। সেটা হচ্ছে যে মিশরের প্রথম গোলটা যখন 15 মিনিটে দেয় ইয়াসির ইব্রাহিম দুর্দান্ত খেলে। সে কিন্তু আটালান্টায় খেলে। আটালান্টা হচ্ছে ইতালির একটা ক্লাব, জি। সেখানে সে খেলে। 15 মিনিটে গোলটা দেওয়ার পরে বললাম তো যে তারা হচ্ছে যে ডিফেন্সে চলে গেল। জি কিন্তু এরপর আর্জেন্টিনা চেষ্টা করেও যখন আপনার মিশরের ডিফেন্স ভাঙতে পারতেছিল না, 67 মিনিটে যখন দ্বিতীয় গোলটা কনসিড করে আর্জেন্টিনা, তখন আবারও সালা তার কোচের কাছেই গেছে যে এখন আমরা কি করব। আবার রিপিটেড গেছে। হ্যাঁ, আবার গেছে। জি জি এখন আমরা কি করব। কোচ আবারও তাকে নির্দেশনা দিল। প্রথমত যখন গোলটা দিছে 15 মিনিটে, তখন 9 জন প্লেয়ার ডিফেন্স করছে, গোলকি সহ 10 জন, জি। একজন বাইরে ছিল। 67 মিনিটে দ্বিতীয় গোলটা হওয়ার পরে ইব্রাহিম পর্যন্ত চলে গেছে ডিফেন্সে, অর্থাৎ 10 জনই ডিফেন্সে। মানে তারা ধরেই নিছে যে আর্জেন্টিনা যেহেতু ডিফেন্স ভাঙতে পারতেছে না, আর বোধহয় ডিফেন্স ভাঙতে পারবে না। জি। আর 2টা গোল কনসিড করার পর তো আর্জেন্টিনার মনোবল একেবারেই ভেঙে গেছে। তারা আর কোনোভাবেই পারতেছিল না। কিন্তু এই যে বড় দলের আসলে শক্তির জায়গাটা কোথায়? জি জি বড় দল ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, জার্মানি, ফ্রান্স, এদের শক্তির জায়গাটা হচ্ছে যে এরা ম্যাচের লাস্ট সেকেন্ড পর্যন্ত চেষ্টা করে যাবে। জি একটা বাংলায় আমাদের একটা কথা হয়, যতক্ষণ শ্বাস ততক্ষণ নাশ। নাশ। তো এই জিনিসটা এদের মধ্যে আছে। এরা যখন 79 মিনিটে যেই গোলটা দিল আপনার রোমেরোকে অ্যাকচুয়ালি ওর ডাকনাম হচ্ছে কুটি বলে রোমেরোকে ডাকে। তো ও যখন একটা গোল দিল, তখনই আর্জেন্টিনার প্লেয়াররা, কোচ, সহকারী কোচ, লাইনে যারা থাকে, ইভেন পুরো স্টেডিয়াম, সাথে সাথেই তাদের ভিতরে একটা মনে হচ্ছে যে তারা জীবন বাঁচানোর জন্য পানি খাইছে এক গ্লাস। জি জি এবং এই 79 মিনিটে গোলটা দেওয়ার পরে আর্জেন্টিনার খেলা জমে যায় জি এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য পানি খেয়ে আবার জীবন্ত হয়ে ওঠে। এরপর আর এত তাদের যে গতিটা কমে গিয়েছিল, এই গতিটা তারা এতভাবে বাড়াই দিল এবং 79 মিনিটের পরে মিশর মনে করতে মানে তারা ধরে নিছে মাত্র 10-12 মিনিট খেলা আছে। জি জি এরপর তো একটা গোল হলেও আমাদের আছে, আমরা তো ডিফেন্স সাজাই নিছি। জি কিন্তু ওই যে বড় দল, তারা চেষ্টা করেই যাচ্ছিল। এর ফাঁকে 84 মিনিটের যে গোলটা মেসি দিল, এটা আসলে গোল হওয়ার মতো ছিল না। জি 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 এটা আমি বারবারই বলি, লাকিলি ও যেই
কিকটা করছে বারে লেগে কিন্তু ঢুকে গেছে। জি এটা গোল হওয়ার মতো ছিল না, এটা মেসি বলেই সম্ভব হয়েছে, ওর পায়ের মাপা মায়ের, জি জি এই জন্য সেটা সম্ভব হয়েছে। এবং 84 মিনিটে গোলটা হওয়ার পরে তারা বুঝতে পারলো যে আসলে একটা বড় দলের তাদের স্ট্র্যাটেজিটা কী। পরে মিশর স্বভাবতই তাদের ডিফেন্স শেষ করে দিল যে এরপরে 30 মিনিট আরও খেলতে হবে, হ্যাঁ। তারপর যদি না হয় টাই ব্রেকারে যেতে হবে। আর মার্টিনেজ ওদের খুব ভালো গোলকিপার, যদিও মার্টিনেজের পারফরমেন্স তেমন নাই। তো যখনই তারা ডিফেন্স ভেঙে আরও উঠে আসা শুরু করলো, আর 92 মিনিটে যে গোলটা হলো, হ্যাঁ জি যে মোহাম্মদ সালার কাছ থেকে বলটা কেড়ে নিয়ে নিয়েই। যেই হুলিয়ান আলভারেজ যে থ্রোটা করলো লাউতারো মার্টিনেজের কাছে, এটা একটা দেখার মতো ছিল যে এত লম্বা একটা থ্রো শেষ মুহূর্তে যেয়ে করা, এবং লাউতারো মার্টিনেজ বলটা পেয়ে যে ভলিটা করছে এনজো ফার্নান্দেসকে, এবং এনজো ফার্নান্দেস সেখান থেকে যে গোলটা কোনাকুনি প্লেস করে দিছে, এটা আমার মনে হয় যে 2026 ওয়ার্ল্ড কাপের সেরা গোল। জি 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 যদি যারা একটু খেলা দেখে, খেলা যারা বোঝে, খেলা যারা বিশ্লেষণ করে, তারা, আমি জানি না আমার সাথে অনেকে হয়তো একমত হবে না, কিন্তু আমার কাছে 2026-এর সেরা গোল এটা। আরেকটা কথা উনি যেটা আমাদের অতিথি আরেকজন বলল যে রেফারির কথা, আসলে এই রকম একটা জায়গায় যে আর আমরা এই জায়গায় থেকে রেফারিকে বিতর্কিত করা, এটা হয়তো আমাদের চায়ের টেবিলে আমরা বলতে পারি। জি। রেফারিকে বিতর্কিত করার এখানে কোনো সুযোগ নেই। জি আর রেফারি যেই সিদ্ধান্তগুলো নেয়, এবারকার প্রযুক্তিগত যে দিকটা আছে, সেটা 23তম ওয়ার্ল্ড কাপ এবার হচ্ছে, সেই 23 বারের ভিতরে সর্বোচ্চ টেকনোলজি এবার ইউজ করা হয়েছে। জি জি এখানে আপনি যখন একটা রেফারি ডিসিশন নিচ্ছে ছোটোখাটো হলেও, ভিএআরে দেখাচ্ছে, সেটা আপনার সারা বিশ্বের কোটি কোটি দর্শক দেখতেছে, তো সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আপনার ফিফা রুলস করে দিয়েছে, রুলস রেগুলেশনের মধ্যে আছে। এই গোলটা যেটা ওদের বাতিল হয়েছে এটা নিয়ে কথা হচ্ছে, এরপর হচ্ছে যে ফাউল হয়েছে কিনা এটা নিয়ে কথা হচ্ছে, ভিআরে সেটা দেখাচ্ছে যে এটা ফাউল ছিল কিনা, কতটুকু ছিল। এবারকার যে সবচেয়ে নিখুঁত জিনিসটা তারা করছে, একটা অফসাইড নিয়ে সামান্যতম হলেও ছাড়তেছে না। আর ফাউলের ক্ষেত্রে যদি পায়ের উপরে পা পড়ে, পায়ের উপরে পা পড়লে সেটা মাস্ট ফাউল। মেসির মতো প্লেয়ার 2টা ফাউল করছে এই খেলাতে, জি একটা হচ্ছে পায়ের উপরে পা দিছে খুব সামান্য, সেটা একটা ফাউল, আর একটা পায়ের উপরে পা দেন জাস্ট ট্যাকেল দিছে, মানে বলের পিছন থেকে- কন্ট্রোল যদি না Right, থাকে টাচে হ্যাঁ, ওই মুহূর্তেই ফাউল। জি তো যেখানে মেসি আসলে ট্যাকেলই যায় না, যে 2টা ট্রাই করছে, 2টাই ফাউল দিছে। তো এখানে বলার এই সুযোগটা নাই টেকনোলজির যুগে, যেহেতু সারা বিশ্বের এরকম কোটি কোটি দর্শক সেটা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখতেছে। আমরা হয়তো সেটা নিজের চায়ের টেবিলে বলতে পারি যে এটা রেফারি, কিন্তু রেফারিকে নিয়ে আসলে ফিফার এই রুলসগুলো যেহেতু রুলস করাই আছে, রুলসগুলো নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তো তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিশর যে আনন্দটা দিছে সারা বিশ্বের মানুষকে, জি। এবং তারা যে দেখাই দিল যে না শুধু আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স না, এর বাইরেও আরও কিছু দেশ আছে যাদেরকে সমর্থন করা যায়। তো সেদিক থেকে মিশর 100-এ 100, এবং আপনার আর্জেন্টিনাকে তারা দেখাই দিছে যে ফুটবল শুধু আপনাদের ইউরোপ আমেরিকাতে না, ইউরোপ আমেরিকার বাইরেও ফুটবল হচ্ছে। আমরাও আশাবাদী, আমরা এশিয়ান দল হিসেবে আমরাও আশাবাদী, আমাদের এই দক্ষিণ এশিয়া থেকেও আগামী ভবিষ্যতে আমরা দেখব হয়তো কোনো টিম বিশ্বকাপে খেলবে, ইভেন সেটা বাংলাদেশে হতে পারে। জি অবশ্যই। আমরা এবারে চলে যাই রাশেদ জামানের কাছে। আপনি ম্যাচের কোন কোন জায়গাগুলোতে দুর্বলতা ছিল বলে মনে করছেন? কালকের ম্যাচটা সম্পর্কে বলতে গেলে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটাতে দুই দলেরই অনেক দুর্বলতা ছিল। তো ফার্স্ট অফ অল যে মেসি যে পেনাল্টিটা যেটা পেল, মেসির পেনাল্টিটা অবশ্যই মানে এই ওয়ার্ল্ড কাপে কালকের পেনাল্টি সহ এবং গত একটা পেনাল্টি, দুটোই পেনাল্টি মেসি একদমই মিস। সব মিলিয়ে তার এ পর্যন্ত 21টি পেনাল্টি মিস করেছে সে। তো মেসি একজন এত একটা জনপ্রিয় এবং অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সে পেনাল্টি যে তার দুর্বল পয়েন্ট পেনাল্টি, তো এটা আসলে আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। আর শুরু থেকেই মানে আর্জেন্টিনার দলটা মানে আমার মনে হয়েছে আর কি, মানে তাদের অগোছালো মনে হয়েছে আর কি, অনেক ভুল পাস, তারপর কামব্যাক করে আবার প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে যে মানে ফিনিশার হিসেবে যে গোল করার মতো
সক্ষমতা মানে সেটার অভাব দেখা গেছে অভাব অভাব দেখতে পেয়েছি প্রথম অর্ধের খেলাতে। জি জি আর হচ্ছে ওই রকম এনার্জিটিটাও দেখি নেই আগে যেভাবে মানে হচ্ছে শুরু করার কথা একটা বড় আর্জেন্টিনার দল যে হিসেবে। মানে খেলা দেখতাম আগে জি আগে সেই এনার্জিটিটা আসলেই খেলাটাতে আর্জেন্টিনার ঘাটতি কালকে ঘাটতি ছিল এবং মেসি নির্ভর মনে হয়েছে আমার কাছে। আর পরবর্তীতে প্রথম দ্বিতীয় হাফের যে খেলাটা দেখলাম তাতে মানে দ্বিতীয় হাফ শুরু হওয়ার পর আর্জেন্টিনা একটু অ্যাটাকিং মুডে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু হচ্ছে মিশরের যে মানে ভাগ। ডিফেন্সটা রক্ষণ ভাগটা এত একদম স্ট্রং জি, লাইনটা ছিল যেটা কখনোই আর্জেন্টিনা ভেদ করে যেতে পারছিল না। তো এই সুযোগেই আবার আর্জেন্টিনা যখন মানে মিশরের ডিফেন্সের দিকে তারা যখন কাউন্টার অ্যাটাক করতে যাচ্ছিল, এই সুযোগেই একটা আবার মিশর ৬৭ মিনিটে আর একটা গোল দিয়ে ফেলে। তো তখন স্বাভাবিকভাবে তারা মানে তাদের হচ্ছে ভুল পাসিং ছিল অনেক, জি তারপর হচ্ছে নিখুঁত যে গোল পোস্টে যে শট করা গোল করা এই ধরনের তাদের দুর্বল পয়েন্টগুলো দেখলাম। আর মিশরের যে বিষয়টা, মিশর শুরুর দিকেই আসলে মানে অ্যাটাকিং মুডেই ছিল, তাদের গোলগুলো অনেক ভালো লাগছে, অনেক সুন্দর গোল। কিন্তু পরবর্তীতে তারা প্রথম গোলটা দেওয়ার পর তারা সবাই আর কি ডিফেন্সে উঠে আসে, ডিফেন্সে মানে সবাই আর কি তখন আর তারা আর কি অ্যাটাকিং আর কি মানে পরবর্তীতে তাদের যে গোল করার যে ইয়েটা মানে স্পিয়ারটা যে গোল করতে হবে আবার, সেই জিনিসটা প্রথম অর্ধের খেলাতে দেখা যায়নি। দ্বিতীয় গোলটা যখন হয়ে যায় তখন মানে মিশর কি করে, তখন তারা পুরোটাই হচ্ছে লো ব্লকে ডিফেন্স নির্ভর হয়ে ফুল যায়, ডিফেন্স হয়েছে ফুল ডিফেন্স সব 11টা প্লেয়ারই গোলকি সহ জি পুরোটাই ডিফেন্স নির্ভর হয়ে যায়। চলে আসে। তখন মেসি যথেষ্ট চেষ্টা করছে কিন্তু জি। ডিফেন্স ভেঙে মানে গোল করার জন্য, জি 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 কিন্তু ডিফেন্সটা কোনো মতেই আর কি তারা মানে ভেদ করতে পারছিল না। জি জি যাই হোক, এই সুযোগটা আসলে এই মানে মিশরের উচিত হয় নাই যে তারা যখন দ্বিতীয় গোলটা করে তখন তাদের উচিত ছিল তাদের মানে মানে বলটা তাদের কন্ট্রোলটা রাখা, মাঝমাঠে পজিশনটা। জি তাদের যে ডিফেন্ডার গুলা ছিল জি জি তারা মাঝমাঠে, তারপর হচ্ছে কাউন্টার অ্যাটাকিং করা, তারপর হচ্ছে এদিকে আবার তাদের নিজের ডিফেন্সটাও স্ট্রং করা, মানে 3 দিক দিয়ে সমানতালে তাদের খেলা উচিত ছিল আমার মনে হয়েছে আর কি। আমি একটু বলতে চাই আপনার সাথে, আমরা যেটা দেখেছি যে 2-0 গোলে যখন লিড নেয় মিশর, তাদের বল পাসিংটা যদি আমরা পুরো খেলাটাতে দেখি 44%, যেটা আসলে এটা আরো বেশি হওয়া উচিত ছিল। যদি বল পাসিং পজিশনটা যদি মিশরের আপনার 60% করতে পারতো, নিজেদের দখলে বলটা রাখতে পারতো, তাহলে হয়তোবা খেলাটা আজকে রেজাল্টটা মিশরে ফরে যাইতে পারতো। কিন্তু হ্যাঁ, এটা একটা বড় একটা দুর্বলতার দিক বলে আমরা মনে করছি যে বল পাসিংটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে মিডফিল্ডে খেলাটাই হচ্ছে হলো মূল মেরুদণ্ডটাই হচ্ছে মিডফিল্ডটা যত স্ট্রং থাকবে, যতটা বল পজিশন তাদের দেয়া নেওয়া ভালো হবে, বিপক্ষ টিম অটোমেটিক সেটার পরাস্ত হবেই, সেটা যত বড়ই দল হোক না কেন। আমরা যদি দেখি যে আর্জেন্টিনা যেভাবে খেলেছে, তারা কিন্তু মিডল ব্লকটাকে একদম খুব সুন্দরভাবে তারা রক্ষণ ভাগ মানে ঠিক মতো রাখছিল। যদিও গোলটা 2 গোল হয়েছে, বড় একটা দল তারা দেখিয়েছে, তারা জানে যে কিভাবে কামব্যাক করতে পারি আমরা। যদিও আনফর্চুনেটলি মিশর যে আপনার যে খেলার গোলটা মানে যে খেলাটা প্রদর্শন করেছে, এটা আসলে আমরা কেন মানে গোটা ওয়ার্ল্ডই আসলে সারপ্রাইজ যে মিশর এত সুন্দর খেলবে একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের সাথে। কিন্তু তারই অনুরূপ এগেনস্টে যে কিভাবে একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কামব্যাক করতে পারে, সেটা কিন্তু আসলে দেখতে পেয়েছি। অন্য কোনো দল সেখানে থাকলেই কামব্যাকটা দিতে পারে। জি জি জি। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। শাফন ভাই, একটু আপনার কাছে আসতে চাই। হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু খেলাগুলো দেখি।
আমরা যেখান থেকে যে বিবেচনায় কথাগুলো বলবো, জি। আর ওরা যারা মাস্টার ক্লাস, বিশেষ করে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, রাইট, লিওনেল স্কালোনি তার সাথে কিন্তু 3 জন সহকারী কোচ আছে। জি, পাবলো আইমার আছেন, আয়ালা আছেন, স্যামুয়েল ওয়াকার আছেন। 3 জনের দুইবার করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। রাইট, এবং লিওনেল স্কালোনির 3টা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। 2006 সালে আপনারা হয়তো মনে থাকবে যে লিওনেল মেসি এবং লিওনেল স্কালোনি একই ম্যাচে 2 জন একসাথে নামছে এবং তাদের করমর্দন করার একটা দৃশ্য আমাদের এখনো চোখে ভাসে। জি। তো সেখান থেকে তারা যেই মানের প্লেয়ার তৈরি হয়েছে এবং এখনও লিওনেল স্কালোনির আন্ডারে পাবলো আইমার, স্যামুয়েল ওয়াকাররা যেভাবে প্লেয়ার তৈরি করতেছে এবং যে স্ট্র্যাটেজিগুলো তারা সাজাচ্ছে, এটা আসলে আমাদের এই ব্রেনে এগুলো বোঝা সম্ভব না। রাইট, তারা প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা প্লেয়ারকে রিড করে, জি, প্রত্যেকটা প্লেয়ারকে রিড করে তারা স্ট্র্যাটেজি সাজায়। আমার কাছে দেখে অভ্যস্ত 98-এর খেলা, জি। আমি দেখে অভ্যস্ত 94-এর খেলা, আমি দেখেছি 2002-এর খেলা, যেখানে ম্যারাডোনা খেলেছে, বাতিস্তুতারা খেলেছে, ক্যানেজিয়া খেলেছে, আপনার 2002-এ এসে আপনার সিমেওনে খেলেছে, জি, জি, ক্যাম্বিয়াসোরা খেলেছে। ক্যাম্বিয়াসোরা আপনার সেই তো মনে আছে 24 পাসের যে গোলটা, তো ওই আমরা এখন আর 98-তে নাই, 2002-এ নাই। আর্জেন্টিনাকেও প্রত্যেকটা প্রতিপক্ষ রিড করে জি। তো আর্জেন্টিনার খেলাটাকে ধরে দেওয়ার জন্য। তো এই রকম করেই যে 2002-98 ওই খেলা যদি আমরা আর্জেন্টিনার কাছ থেকে চাই তাহলে তো হবে না। right. এখন খেলা চলে গেছে ইউরোপিয়ান স্টাইলে, গতির খেলা। জি। হ্যাঁ, এইখানে আমরা একটু বলতে পারি আর্জেন্টিনা এখনো সেই গতিটা ওইভাবে নিয়ে আসতে পারেনি, যে গতিটা তাদের 2022-এও ছিল। জি। আমরা আশা করি আগামীতে আমরা দেখব। তবে হ্যাঁ, আর্জেন্টিনার যে দুর্বলতার কথা এখানে বলতেছিলাম আমরা, জি, এই দুর্বলতাটা মানে আমার ছোট দৃষ্টিতে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে যে মেসি তো অবশ্যই বয়সের কারণেই হোক, আর তার এতদিন থেকে সে সার্ভিস দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা যে কোনো একটা যন্ত্র আপনাকে যখন সার্ভিস দিতে দিতে একটা সময় দিয়ে ক্ষয়ে যাবে। মেসি আজকে সে 5 বছর বয়স যখন তার, তখন সে রোজার দিয়ে জন্মগ্রহণ করার পরে আমাদের বাড়ির পাশে যেমন ক্লাব থাকে, জি, জি। সেই ক্লাবে সে 5 বছর বয়সে জয়েন করে, 91 থেকে 93-তে থাকে। সেখান থেকে 95-তে সে এসে নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে সে জয়েন করে এসে, তো তারপর সেখানে সে সম্ভবত 6 থেকে 7 বছর খেলেছে এবং 12 বছর বয়সে বার্সেলোনায় এসে, আপনাদের সবারই জানা আছে ন্যাপকিন পেপারের উপরে বার্সেলোনার যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের সাথে একটা দস্তখতে মেসির বাবার সাথে চুক্তিটা হয় যে মেসি বার্সেলোনায় খেলবে। তো আমার যে খেলা দেখার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বলি যে মেসির কিছু তো ঘাটতি হয়েছে, সেটা তার বয়সে এবং পারফরমেন্স ডাল হয়ে গেছে অনেকটাই, এটাই খুব স্বাভাবিক। যেভাবে রোনালদোর হয়েছে, যেভাবে নেইমারের হয়েছে, এটা খুবই স্বাভাবিক। আর পাশাপাশি আরেকটা কথা না বললেই নয় যে এই 2026 বিশ্বকাপটা অনেকটাই গোলকিপাররা আপনার ডিসাইডেড করছে। হ্যাঁ, গোলকিপাররা অনেকটাই কন্ট্রোল করতেছে। জি, জি, তো সেই দিক থেকে আমি এখনো আর্জেন্টিনার গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজের কাছ থেকে এখনো ওইটা দেখি নাই। জি জি, আমি সহমত। রাইট, 2022 সালেও ইমি হ্যাঁ। মার্টিনেজ যে পারফরম্যান্সটা জি, 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 দেখাইছে, জি। সেটা কিন্তু আমরা জি। এই 4টা ম্যাচে আমরা এবং দেখতে পাচ্ছি না। গতকালকে ফার্স্ট গোলটা যখন সে কনসিড করে, তখন সে সেকেন্ড বারটা ছেড়ে দিয়ে রাখছিল। এটা একটা বিশ্বমানের গোলকিপার, তার সেকেন্ড মাইক্রো সেকেন্ডের মধ্যে যেহেতু তার চিন্তাভাবনাটা করে, আমার মনে হয় না যে সেকেন্ড বারটা তার ছেড়ে দেওয়া উচিত ছিল। ঠিক হয়েছে। না, সে হয়তো আরেকটু যদি বুদ্ধিদীপ্ত, মানে হয়তো ওই সময় আমি একরকম চিন্তা করতেছি, ওই সময় Psychological ওই সময়, হ্যাঁ, সাইকোলজি সে right. মাইর খেয়ে গেছে। জি। আর অন্যদিকে যদি আমি তাকাই, সেখানে গোলকিপারের ক্ষেত্রে আপনার শোবেরি, অর্থাৎ মিশরের গোলকিপার, সে দুর্দান্ত গোলকিপিং করেছে। আর্জেন্টিনার বেশ কয়েকটা গোল, নিশ্চিত গোল ঠেকাই দিছে। আর মিশরের এখানে যে দুর্বলতাটা আমি বলবো, সেটা হচ্ছে যে অতিমাত্রায় ডিফেন্সিভ হওয়া, অতিরিক্ত, রাইট, অতিমাত্রায় ডিফেন্সিভ হওয়াটা। এটা আমি কোনোভাবেই এইরকম একটা ম্যাচে মিশর হয়তো তাদের স্ট্র্যাটেজিক কোচ ওইভাবেই সাজাইছে, তাদের সহকারী কোচরা মিলে আর্জেন্টিনাকে দেখেছে তারা কি করতে পারে, সেই দিক থেকে স্ট্র্যাটেজি সাজাইছে। তবে আমার ছোট দৃষ্টিতে আমি বলতে চাই যে তাদের অতিমাত্রায় ডিফেন্সিভ হওয়াটা, এটা খেলাটাকে আর্জেন্টিনার দিকেই ঘুরাই দিছে। জি, জি, আর আরেকটা কথা উনি যেটা বললো, না বললেই নয়, সেটা হচ্ছে পেনাল্টি মিস করাটা। আমি পরিসংখ্যানটা আরেকটু বলি। এই ম্যাচে, এই 2026-এ মেসি 2টা পেনাল্টি মিস করেছে। মিস কিন্তু ব্রাজিলের প্লেয়াররাও করেছে, রাইট, পেনাল্টি মিস ব্রাজিলের প্লেয়াররা করেছে। এবং এটা একটা ইটস দ্য পার্ট অফ গেম, পার্ট অফ গেম, পার্ট অফ পেনাল্টি মিস করা। জি, জি, জি। আর ওই সময় যখন এইরকম একটা ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচে আপনি পেনাল্টি নিতে যাবেন, আপনার মাথায় যে কি খেলতেছে
সেটা সেই বুঝবে। একটু পেনাল্টি নিয়ে আমি হ্যাঁ, একটু বলি হ্যাঁ, যে আপনি যেহেতু- কোচরা, জি, please। জি কোচরা কিন্তু এই যে পেনাল্টি কে করবে, কোন দল যদি পেনাল্টি পায় সে ফার্স্ট কে শুটার হবে, জি। তার স্ট্র্যাটেজি কিন্তু বিগত 1 বছরের জি, যে জি। তারা যে ক্লাব ফুটবলে খেলে Right. সেটার পরিসংখ্যান অনুযায়ী হ্যাঁ, কিন্তু তারা strategy- করে যে জি, কে জি, সবচেয়ে statistics দেখেই তারা- রাইট, যে কে সবচেয়ে আবার ভালো পেনাল্টি শুটার, জি, জি। হোয়াটএভার যে কে মেসি, নো না, ডাউট না, no, যদি মেসির চেয়ে বেটার কেউ থাকে হ্যাঁ, ভালো, তাকে দেবে। পেনাল্টি শুটার কিন্তু Definitely. সেই করবে। স্ট্র্যাটেজিগুলি কিন্তু এভাবেই হয়ে আসে। তো আমরা আসলে যেটা টিভিতে দেখি, যে আমরা যেটা বলছি যে আমরা কেন ওই যে ব্রুনো গ্রুমারেসকে জি, ব্রাজিলে গ্রুমারেসকে খেলায় কেন কেন দিল? দেওয়া হয়, Right. আপনারা যদি স্ট্র্যাটেজি দেখে থাকেন ব্রুনো গ্রুমারেসের জি। তার ক্লাব ফুটবলের যে খেলাটা জি, জি। সবচেয়ে বেশি পার্সেন্টেজ কিন্তু সে পেনাল্টি দিয়ে থাকে। জি, জি, এবং তার গোল পরিসংখ্যানটা তাই বলে। রাইট, রাইট, রাইট। সেই জন্যই কিন্তু ব্রাজিলের পেনাল্টি শুটে ওকেই কিন্তু দেয়। সেই আসছে। আনফরচুনেটলি সেটা Right, মিস মিস হতেই পারে, এটা পার্ট অফ গেম। শুধু এই যে মেসি এইবারে যে 2টা মিস করছে তা না, এর আগেও মিস করছে। জি, সে জি, জি। তার টোটাল ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারে 4টা পেনাল্টি মিস। তার দলে কিন্তু সেই সবচেয়ে বেস্ট হ্যাঁ। শুটার। মেসি যদি আরো 5টাও মিস করে পেনাল্টি, তারপরও মেসি আসবে, তারপরও মেসি আসবে, তারপরও মেসি আসবে, সবাই penalty তাকেই দিতে। সমর্থন করবে। জি, জি, এবং আর্জেন্টিনা তো মেসিময় হয়ে গেছে। হ্যাঁ, সেটাই এবং আর কি। এটা সারা বিশ্ব যেটা স্বীকার করে যে যেখানে আপনার যে ইভেন ব্রাজিলের রোনাল্ডো নাজারিও সে নিজেই বলতেছে যে আর কোনো তর্ক বিতর্ক নাই, মেসি যে সর্বকালের সেরা এটা সবাই মেনে নেয়। এটা সবাই মেনে নিয়েছে অবশ্যই। পেলে বলছিল যে মেসি সর্বকালের সেরা, মেনে নিতে রাজি আছি, কিন্তু তার ওয়ার্ল্ড কাপ নিতে হবে, তাহলেই মেনে নিতে রাজি আছি। জি। মেসি ওয়ার্ল্ড কাপ নিয়েছে। এরপর হচ্ছে যে আপনার নেইমার, সে কিন্তু মেসি ভক্ত একজন, জি, জি। মেসির খেলা সে দেখতে চায়, জি। মেসি ভক্ত। আপনি যদি ফ্রান্সের এমবাপ্পের কথা বলেন, সে বলে মেসি তো গোল করবে, জি। মেসি তো গোল করবে, এটা নিয়ে কোনো সন্দেহ এটা নেই কোনো আর কি। সন্দেহ নেই। জি। ইব্রাহিমোভিচ, সুইডেনের প্লেয়ার ইব্রাহিমোভিচ যে আপনার অবসরে গেছে, সেও বলে যে মেসিকে মেনে নেন, মেসির উপরে কেউ নাই। তো এটা এক কথায় আসলে মেসির উপরে সারা বিশ্বে তাকে এই জন্যই গোট বলা হয়, গ্রেটেস্ট অফ দ্য অল টাইম, এই জন্যই তাকে গোট বলা হয়। আমরা সেটাই সাপোর্ট করি, অবশ্যই সেটাকে সম্মান করি। আমরা রাশেদ জামান ভাইয়ের কাছে চলে যাব। ম্যাচটির কোথায় কোথায় শক্তি এবং কোথায় কোথায় দুর্বলতা ছিল বলে আপনি মনে করছেন? যে দুদলই হচ্ছে অনেক কাউন্টার অ্যাটাকিং মুডেই খেলছে আর কি। দুদলই অনেক চেষ্টা করছে যে গোল দেওয়ার জন্য, কিন্তু তাদের হয়তোবা গোল তারা দিতে পারে নাই। কিন্তু এদিক থেকে আমি বলবো যে গোলকিপার দুদলেই দুর্দান্ত ভূমিকা ছিল। মানে এত গোল পোস্টে দুদলেরই প্লেয়ার যে এত গোল করার জন্য চেষ্টা করছে, কিন্তু গোলকিপার প্রতিবারেই তাদের Attack গুলি ফেরত হ্যাঁ, দিয়েছে আর কি। অ্যাটাকিং গুলা সবগুলাই ফেরত চলে আসছে। দুদলেই অনেক পরিশ্রম করছে, অনেক ঘাম ঝরানো খেলা মনে হয়েছে আমার কাছে। তারপর অতিরিক্ত সময় চলে যায়, যেটা অতিরিক্ত সময়েও তারা অনেক দুর্দান্ত খেলছে দুই দলেই। কেউ কাউকে আর কি ছাড় দেওয়ার মতো মন মানসিকতা আমার কাছে মনে হয় নাই। তারা মরিয়া হয়ে ওঠে, দু দলেই জেতার জন্য খুবই তারা একদম অ্যাটাকিং মুডেই খেলছে। তো শেষমেশ খেলা দেখা গেল যে পেনাল্টিতেই চলে গেল। জি। কিন্তু এটা তো পেনাল্টি হচ্ছে একটা হচ্ছে গোলকিপারদের উপর ভূমিকা, আর সাথে একটা ভাগ্য হচ্ছে আর সাথে কি। ভাগ্য নির্ধারণ করা থাকে বিষয়টা। সাফান ভাই, আপনার কাছে যেতে চাই। আমি আসলে যেভাবে সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার ম্যাচটা দেখেছি, তো এটা একটা চমৎকার উপভোগ্য একটা ম্যাচ ছিল। জি। যারা মিস করেছে ম্যাচটাকে তারা হয়তো পরে হাইলাইটস দেখে বলবে যে ম্যাচটা আমি মিস করলাম, আমার ম্যাচটা দেখা দরকার ছিল। আসলে আপনার কলম্বিয়ার কোচ নেস্তোর লরেন্জে, সে কিন্তু আর্জেন্টাইন বংশোদ্ভূত এবং আর্জেন্টিনার কোচ। তো এখানে একটা মজার বিষয় বলে রাখি, এবার বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনার থেকে 5 জন কোচ পার্টিসিপেট করতেছে, ডিফারেন্ট টাইপস অফ 5টা দেশ থেকে। হ্যাঁ, তার মধ্যে আপনার ইউএস এর কোচও ছিল, আর্জেন্টিনা। পচেত্তিনো আর্জেন্টিনার কোচ। তো আর্জেন্টিনার কোচ নেস্তোর লরেঞ্জো স্বভাবতই আর্জেন্টাইনরা আক্রমণ করতে ভালোবাসে, সে তার আক্রমণ ভাগকে সেভাবেই সাজাইছে এবং মুহুর্মুহু আক্রমণ হয়েছে, একের পরে এক আক্রমণ হয়েছে। প্রতিপক্ষে যে গোলকিপার ছিল আপনার গ্রেগর কোবেল, আপনার সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, সে যে সেভগুলো দিছে এটা দেখার মতো সেভ ছিল, প্রত্যেকটা সেভেই উত্তেজনা কাজ করছে। এবং আমি যদি বলি যে সুইজারল্যান্ডের কোচ মুরাদ ইয়াকিন, যদি নামটা শুনতেও মুসলিম মনে হলো, অ্যাকচুয়ালি সে মুসলিম নয়, সে টার্কিশ বংশোদ্ভূত, কিন্তু জন্ম তার সুইজারল্যান্ডে।
তো সে যেভাবে তার দলটাকে খেলিয়েছে, ইউরোপিয়ান কান্ট্রি, সেই ইউরোপিয়ান যে গতির খেলাটা খেলে, তার কাছ থেকে আমরা গতি দেখেছি। প্রতিপক্ষে কলম্বিয়ার যে গোলকিপার কার্লোস ভাগাস, তো এটার এর অতুলনীয়। ওর যে গোলকিপিং কোচ ছিল, সেই গোলকিপিং কোচটাকে আসলে ধন্যবাদ না দিলেই নয়। জি জি হ্যাঁ, তো এত সুন্দর উপভোগ্য খেলাটা ছিল। তবে শেষের দিকে সম্ভবত সেটা 114 মিনিটের দিকে আপনার কলম্বিয়ার স্ট্রাইকার, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, সে যে মিসটা করছে, এটার জন্য সে হয়তো অনেক দিন পর্যন্ত তাকে ভোগাবে, কেন মিসটা হলো, আফসোস। হ্যাঁ, আফসোস তার থেকে যাবে। জি, জি। আর পাশাপাশি হচ্ছে যে যখন খেলাটা টাই ব্রেকারে গড়াল, টাই ব্রেকার তো একটা আসলে মেন্টাল গেম। জি এখানে হচ্ছে যে গোলকিপার মানসিক চাপ, সবসময়, হ্যাঁ, জি, মানসিক চাপ তো আছেই। থাকবেই। সারা বিশ্বের এতগুলো লোক দেখতেছে, স্টেডিয়াম ভরা দর্শক তাদেরকে দেখতেছে, তার দেশ নিয়ে চিল্লাচিল্লি করতেছে। এরপর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে গোলকিপাররা যে মাইন্ড গেমটা খেলে, আপনাদের নিশ্চয় মনে আছে যে সম্ভবত সেটা অস্ট্রিয়ার গোলকিপার ছিল আর্জেন্টিনার সাথে খেলাতে। মেসি যখন পেনাল্টিটা নিতে যায়, বারবার তার নাম ধরে ডাকতেছিল, হেই লিও, হেই মি মি, লিও মি মি। তো এই গোলকিপাররা যে একটা মানে মাইন্ড গেম খেলে, সেটা এখানে খুব সুন্দর আমার মনে হয়েছে। যে আপনার সুইজারল্যান্ডের গোলকিপারই বলেন আর কার্লোস ভাগাসই বলেন, কলম্বিয়ার গোলকিপার, তারা দুজনে মাইন্ড গেমটা জেতার চেষ্টা করছে। ভাগ্য সহায় হয়েছে সুইজারল্যান্ডের। এখানে যারা মিস করছে টাই ব্রেকার, তাদেরকে দোষ দেব না, কারণ এটা তো আপনার খেলার একটা অংশ, মিস হতেই পারে। আমি যদি পাড়ার খেলাতেও যাই, সেখানেও আমরা যদি একটা পেনাল্টি মারতে যাই, তখন যখন যাব তখন বুঝবো যে আসলে মনের অবস্থাটা কি। তো সেই দিক থেকে আমি আসলে এগুলো ভুলে যেয়ে খেলাটাকে উপভোগ করতে চাই। খেলাটা উপভোগ করেছি এবং আরও যে কয়েকটা খেলা আছে সেগুলো উপভোগ করতে চাই। আগামী খেলাটা হচ্ছে আর্জেন্টিনার সাথে সুইজারল্যান্ডের, আমি এখানেই ঢুকতে যাচ্ছিলাম। জি জি, হ্যাঁ, রাইট, আর্জেন্টিনার সাথে সুইজারল্যান্ডের খেলা পড়ে গেছে। এই খেলাটা নিশ্চয়ই উপভোগ্য হবে। ইউরোপিয়ান একটা টিম, পুরো ইউরোপে সমর্থন পাবে সুইজারল্যান্ড। রাইট, ইউরোপিয়ান টিম, তারা একটা গতির খেলা খেলবে। আর পাশাপাশি আর্জেন্টিনার যে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল দিকগুলো আছে, সেগুলো যদি তারা ভালোভাবে সেটা উপস্থাপন করতে পারে সুইজারল্যান্ডের সাথে, তাহলে হয়তো ভালো কিছু হতে পারে। আর যদি আর্জেন্টিনা সুইজারল্যান্ডের গতিকে রুখে দিতে না পারে, তাহলে হয়তো সুইজারল্যান্ডের দিকেও চলে যেতে পারে। একটু অ্যাড করি, আর্জেন্টিনাও কিন্তু খুব চেষ্টা করছে আক্রমণাত্মক ফুটবল খেলা, জি 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 জি, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ম্যাচগুলো নিয়ে আমরা যেটা দেখেছি বিগত, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে কিভাবে গতিময় খেলাটা খেলা যায়। যদিও আর্জেন্টিনার সাথে এটা যায় না, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, রাইট রাইট, কিন্তু আসলে সময়ের বর্তমান যে বর্তমান যে স্ট্র্যাটেজি, জি, সেটা হয়ে বের হয়ে আসতে হবে। না হলে সুইজারল্যান্ড কিন্তু যেটা আমরা দেখেছি আজকে মিশরের সাথে যেটা হয়েছে, আর্জেন্টিনার সুইজারল্যান্ডও কিন্তু অনেক কঠিন একটা প্রতিপক্ষ। অবশ্যই অবশ্যই, তাদের যে গতিময় ফুটবল এবং তাদের যে কাউন্টার অ্যাটাকের যে আক্রমণ, পাল্টা আক্রমণ খেলা, এটা চমৎকার একটা খেলা হবে বলে আমরা ধারণা করছি। আর্জেন্টিনার আসলে আপনি শুধু কাউন্টার অ্যাটাকই কেন বলতেছেন, তাদের মাঝমাঠটা দেখেন না। আপনি আর্জেন্টিনার খেলাটাকে যদি দেখেন, আর্জেন্টিনা আপনার 545টা পাসেস কমপ্লিট করেছে। সেখানে আপনার সুইজারল্যান্ড তারাও 540টা বা 542টা পাস কমপ্লিট করেছে। অর্থাৎ মাঝমাঠটা অলমোস্ট সেম, মাঝমাঠটাই খেলাটা অনেক গুরুত্বপূর্ণ মেরুদণ্ড, মাঝমাঠ অলমোস্ট সেম। এবং আপনার সুইজারল্যান্ডের এরা যে গতিময়তা দেখাচ্ছে গোল মুখে, যে গোলে শট নিচ্ছে, সেটা আর্জেন্টিনার আমরা কিন্তু অত গোলে শট নিতে দেখি না। তারা চান্স 60-80% চান্স ক্রিয়েট না হওয়া পর্যন্ত গোলে শট নেয় না। কিন্তু যেখানে আপনার 30-40% চান্স পেলেই সুইজারল্যান্ড অথবা এরকম যে গতিশীল যে টিমগুলো আছে, তারা চান্স নিয়ে নেয়, গোলে হিট করে। তো আমরা দেখবো আসলে গতির সাথে ট্যাকটিক্যালের খেলা। আমার মনে হয় যে খেলাটা খুবই উপভোগ্য হবে, আমরা সবাই উপভোগ করব, আমরা বলতে পারি সেটা আসলে অনেক উপভোগ্য খেলা হবে। আর জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। দুইজন গেস্ট দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, অবশ্যই। আনান সিটিকে আবারও ধন্যবাদ জানাই আরসিটিভিকে, এবং ধন্যবাদ জানাই আপনি হামিদুল ইসলাম এবং আপনি ইকরা, আপনার দুজনকে। পাশাপাশি দর্শকদেরকেও বলতে চাই, খেলা এনজয় করুন, খেলার সাথেই থাকুন। আরসিটিভি যেটা আমাদের, এটা কন্টিনিউ রাখবে, যে কোনো খেলাধুলা থেকে শুরু করে যে কোনো বিশ্লেষণের ক্ষেত্রে। এটা তাদের ভালো উদ্যোগ, কন্টিনিউ রাখবে। আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য হিমেল ভাই এবং ইরা আপুকে অনেক ধন্যবাদ। দুজন গেস্টকেই অসংখ্য ধন্যবাদ
এত সুন্দর প্রোডাক্টিভ একটি আলোচনা করার জন্য। এখন নজর কোয়ার্টার ফাইনালের দিকে, যেখানে প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে ফাইনালের মতো কঠিন। সেসব ম্যাচ নিয়ে পরবর্তী ম্যাচ বিশ্লেষণ পর্বে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফুটবলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।